আমি উইকলি গ্রসারি আনছিলাম বিগ বাস্কেট থেকে। দেখলাম টোটাল প্রাইস হয়েছে 900 রুপিস, একটু বেশি। তাই মনে হলো প্রাইসগুলো একটু দেখি। এই দুধটা আমি প্রত্যেকবার একই কিনি, একই কোম্পানি, একই কোয়ান্টিটি। কিন্তু কখন যে এটা 27 রুপিস থেকে 29 রুপিস আর 29 রুপিস থেকে আজ 31 রুপিস হয়ে গেছে খেয়ালই করিনি। 1 টাকা 2 টাকা বেড়েছে তাই খেয়াল করা হয়নি। ঠিক তেমনই এই বিস্কিটের প্যাকেটটা, এটা 10 রুপিসে ছিল, এখনো 10 রুপিসই আছে। কিন্তু কখন যে এর ওয়েটটা কমে গেছে সেটা বুঝতে পারিনি। আর এই ডিটারজেন্টটা, এটাই আমি সাধারণত ইউজ করি। এটা আগে যতটা লিকুইডটা ঘন ছিল, অনেকটা শ্যাম্পুর মতো, এখন আর তা নেই। এখন কিন্তু অনেক লাইট হয়ে গেছে। হচ্ছেটা কি? তার মানে কোথাও গিয়ে নয় এগুলো এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, নয় কোয়ালিটি আর কোয়ান্টিটি কম হয়ে যাচ্ছে। এটাই কিন্তু ইনফ্লেশনের লক্ষণ, যে সমস্ত কিছুর দাম বাড়ছে, খুব কম নয়, 10 to 12% করে বাড়ছে। এরপর একটা অন্য এক্সাম্পল। আমি একটা রেগুলার হেলথ চেক আপ করাই প্রত্যেক ইয়ারের মাঝখানে, অ্যাপেলো থেকেই করাই। এবারেও কিন্তু তাই করালাম। বেশ কিছু বছর আগে এই ইসিজিটা করাতে আমার খরচ হতো 275 রুপিস, মনে আছে সেটা। তারপরে হলো লাস্ট ইয়ারে 350 রুপিস, এখন করালাম 500 রুপিস। কিন্তু এটাও যদি ইনফ্লেশনই হয়, তাহলে তো দেখা যাচ্ছে প্রায় 40% বেড়ে যাচ্ছে প্রাইস। কিন্তু আমার স্যালারি বা ইনকাম তো এই হিসাবে বাড়ছে না। আবার অন্যদিকে গভর্নমেন্টের কাছ থেকে আমরা জানতে পাচ্ছি 5-6% ইনফ্লেশন চলছে, কিন্তু পেমেন্ট করতে হচ্ছে 40% হাই। হচ্ছেটা কি? এটাই আমরা জানবো এই ভিডিওতে, যে আমাদের ইনফ্লেশন কতটা এফেক্ট করছে আমাদের। তার সাথে সাথে এটাও ঠিক, এই ইনফ্লেশন কিন্তু বাড়তেই থাকবে। তাই এই ইনফ্লেশন থেকে নিজেকে আর নিজের সেভিংসকে প্রোটেক্ট করতে কি করতে হবে। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুকস অ্যাজ ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি, বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট কনসার্নটা হলো ইনফ্লেশন। আজকে যদি তোমার সবচেয়ে বেশি এক্সপেন্সগুলোর মধ্যে রাইস, সবজি, পাবলিক ট্রান্সপোর্ট, এই সমস্ত এক্সপেন্স থাকে, তাহলে কিন্তু তোমার ইনফ্লেশন 5-6%ই হবে। আর তুমি যদি এফডিতে পয়সাপাতি রাখো, তুমি 7-8% রিটার্ন পাবে। তাহলে তোমার ইনফ্লেশন কিন্তু কভার হয়ে যাবে। কিন্তু তুমি যদি আরবান সোসাইটিতে থাকো, তোমার সবচেয়ে বড় বড় এক্সপেন্সগুলো যদি হোম লোন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সোসাইটি মেনটেনেন্স চার্জ, কার লোন প্রিমিয়াম, এই সমস্ত কিছু হয়, তার সাথে এসেনশিয়াল এক্সপেন্স হিসাবে তোমার বাচ্চাদের স্কুল ফিস, তোমার মা বাবার মেডিসিন, এই সমস্ত কিছু থাকে, তাহলে কিন্তু তোমার ইনফ্লেশন 5-6% আর হবে না। তোমার ইনফ্লেশন হয়ে যাবে 10-15%। তখন কিন্তু এফডিআর সাফিসিয়েন্ট হবে না তোমাকে ইনফ্লেশন থেকে প্রোটেক্ট করতে। তখন এমন একটা ইনভেস্টমেন্ট চাই যেটা তোমাকে রিটার্ন দেবে 10-15%। যেমন ধরো তুমি 50,000 স্যালারি পাও, প্রত্যেক মাসে 25,000 করে সেভ করছো, প্রত্যেক বছরে 3 lakhs করে সেভ করছো। একটা ফ্ল্যাট পছন্দ হয়েছে, 30 lakhs কস্ট, সেটা কিনতে চাইছো 10 বছরের মধ্যে। প্রত্যেক বছর যদি 3 lakhs করে সেভ করো, 10 বছর পরে তো 30 lakhs হয়েই যাবে। কিন্তু আমরা খুব সহজেই জানি ওই 30 lakhs এর ফ্ল্যাট 10 বছর পর কিন্তু 60 lakhs হয়ে যাবে। কিন্তু তোমার প্রত্যেক ইয়ারে 3 lakhs জমানো 10 বছর পরে 60 lakhs দিতে পারবে কি? কখনোই পারবে না। যদি ফিক্সড ডিপোজিটে রাখো, তাহলে কিন্তু কখনোই পারবে না। এটাই ইনফ্লেশন, আর এটাই আমাদের ফার্স্ট কনসার্ন। এবার সেকেন্ড কনসার্ন। সেকেন্ড কনসার্নটা হলো ইন্টারেস্ট রেট। ইন্ডিয়া ডেভেলপ করছে, এমার্জিং মার্কেট থেকে ডেভেলপড মার্কেটের দিকে পরিণত হচ্ছে। এটা খুব প্রাউড মোমেন্ট আমাদের জন্য। কিন্তু এটাও ঠিক কথা, আজকে পৃথিবীতে যে সমস্ত ডেভেলপড কান্ট্রি আছে, যেমন ইউএস, ইউরোপিয়ান কান্ট্রি, ইউকে, এই সমস্ত কান্ট্রিতে ইন্টারেস্ট রেট কত দেয়? ব্যাংকে যদি টাকা জমা রাখা হয়, ইউএসএতে 1.5 থেকে 2%, ইউরোপেতে 2-3%, ইউকেতেও অ্যাপ্রক্স সেম। তাহলে ইন্ডিয়াও যদি ডেভেলপ কান্ট্রি হয়, ইন্ডিয়া কতদিন 6-7% ইন্টারেস্ট রেট দেবে? কখনোই দেবে না। এটাও আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু অন্যদিকে আমরা তো দেখলাম ইনফ্লেশন বাড়তেই থাকছে। তাহলে আমরা যদি ইন্টারেস্ট রেট কমে এসে 2-3% হয়ে যায়, তাহলে এটা কোনোদিন কি ইনফ্লেশনকে কভার করতে পারবে? তার সাথে সাথে এই সমস্ত ডেভেলপ কান্ট্রিতে কিন্তু ট্যাক্স স্ট্রাকচার অনেক অন্যরকম হয়।
অনেকে বলে এখানে ফেসিলিটিও অনেক কিছু পাওয়া যায়। আমার বাইরে প্রচুর রিলেটিভ এবং বন্ধু বান্ধব আছে, তাই আমি জানি যদি ট্যাক্স খুব বেশি কেটে নেওয়া হয় অ্যাপ্রক্স 30-40%, তখন কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে শুধুমাত্র ফিক্সড ইনকামের ওপর কখনোই ইনভেস্টমেন্ট রাখা যাবে না। তো এটা দেশের ডেভেলপমেন্টের এগেনস্টে কিছু না, তাই যে কোনো ডেভেলপ কান্ট্রি, ক্যাপিটালিস্টিক কান্ট্রি, তাদের ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেটটা কিন্তু কমই হবে। এটাই হচ্ছে সেকেন্ড কনসার্ন। তাহলে সলিউশনটা এবার কি? সলিউশনটা আর কিছুই না, ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের বাইরে ইনভেস্টমেন্ট করা শিখতে হবে। স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। তাতে কি রিস্ক নেই? অবশ্যই রিস্ক আছে, কিন্তু এই রিস্কটার সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে। ভোলাটিলিটি বা আনসার্টেনটির সাথে নিজের রিস্ককে ব্যালেন্স করে চলতে হবে। তাই তোমার আমার ভিডিও ভালো লাগুক না লাগুক, ইনভেস্টমেন্টে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, ইনভেস্টমেন্ট কিন্তু করতেই হবে। যেভাবে আমরা হাঁটতে শিখেছি, কথা বলা শিখেছি, অফিস পলিটিক্স ভালো না লাগলেও সেখানে সার্ভাইভ করা শিখেছি, অফিসের বসকে ভালো লাগছে না কিন্তু তাও কাজ করতে শিখেছি, ঠিক একই রকম ভাবে ইনভেস্টমেন্ট ভালো লাগুক না লাগুক, ইনভেস্টমেন্টকে আপন করে নিতে হবে। নতুন নতুন হাঁটতে শেখার সময় যেমন 2-3 বার পড়ে যাওয়া হয়, নতুন সাইকেল শিখলেও যখন পড়ে যেতে হয়, ইন্টারভিউতে যেমন বারবার রিজেক্ট হওয়া হয়, কিন্তু তারপরেও তো চলতে থাকতে হয়, আর তারপরেই সাকসেস আসে। ঠিক তেমনই ইনভেস্টমেন্টেও 2-3 বার লস হবে, 2-3টে অ্যাসেট ভুল চুজ করা হবে, 2-3টে জায়গায় প্রচুর সময় নষ্ট হবে, কিন্তু তারপরে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবে। আর এটাই সলিউশন, নিজেকে মানিয়ে নিতে হবে নতুন এনভায়রনমেন্টের সাথে। এবার থার্ড বা লাস্ট কনসার্ন, যখন মানুষ কনভিন্সড হয়ে যায় যে ইনভেস্টমেন্ট করতেই হবে, তখন আসে এই কনসার্নটা, কিভাবে স্টার্ট করব। ইকুইটি ইনভেস্টমেন্ট করতে গেলে দুটো উপায়, একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, আর একটা ডিরেক্ট স্টকে ইনভেস্ট করা। আমি দুটো অ্যাপস রেকমেন্ড করব। যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাও, গ্রো খুব ভালো অ্যাপস, খুব সহজ, বিগিনার ফ্রেন্ডলি, আর খুব সহজে মেনটেন করাও যায়। কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে আর কিভাবে স্টার্ট করবে, ডিটেলস জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। গ্রো অ্যাপটা খুব সহজে ডাউনলোড করে নেওয়া যায়, অনলাইন কেওয়াইসি হয়ে যাবে, তারপরে নিজের পছন্দ মতো মিউচুয়াল ফান্ড কিনতে পারবে। কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত বা কতটা এসআইপি আর কখন লামসাম ইনভেস্ট করা উচিত, এই সমস্ত কিছু জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। ঠিক তেমনই কেউ যদি ডিরেক্ট স্টকে ইনভেস্ট করতে চাও, ডিরেক্ট স্টকের জন্য জিরোদা সবচেয়ে ভালো। এখানে ব্রোকার চার্জেস আইদার খুব কম বা একদমই নেই, বাকি সমস্ত কিছু খুব সহজে ট্রান্সপারেন্সির সাথে এখানে কমপ্লিট হয়ে যায়। কিন্তু কোন সেক্টরে ইনভেস্ট করবে আর কোন স্টক কিনবে, কিভাবে পোর্টফোলিও বানাবে, জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখো। এখানে আমি বলবো, আমি কিন্তু সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই, আমি আমার ইনভেস্টমেন্ট যেভাবে হ্যান্ডেল করি সেটাই এখানে এক্সপ্লেন করলাম। আমি ইকোনমিক্স তো নই, আমি জিওপলিটিক্যাল অ্যাডভাইজারও নই, আমি আমার ডেলি লাইফে যেগুলো যেগুলো ফেস করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে ব্র্যান্ডগুলোর নাম এক্সাম্পল হিসাবে নিলাম, তাদের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই, বরং তাদেরকে খুব ভালো লাগে বলেই আমি কন্টিনিউ করছি, কিন্তু একই সঙ্গে যে কনসার্নগুলো আছে সেগুলোকে কিন্তু প্লেস করলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।